মানছি না, মানবো না। ভোটে নাম কাটা চলবে না, চলছে না, চলবে না, মা বোনদের উপর অত্যাচার চলবে না। চলছে না, চলবে না। ও বাবা, কি কাব্য মারা কথা রে বাবা। কেউ উল্টো পাল্টা কিছু করতে আসলে, ভয় দেখাতে আসলে, আর অফিসারদের ভয় দেখাতে আসলেও যদি তারা অন্যায় করে না থাকে, মনে রাখবেন আমাদের অফিসারদের প্রোটেকশন দেওয়ার ক্ষমতা আমাদের আছে। वाह दीदी दीदी वाह दीदी। এটা কিন্তু পুরোটাই সত্য কথা। যখন কয়লা চুরি, বালি চুরি এবং গরু চুরি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজীব কুমারকে তাদের হেফাজতে নিতে চেয়েছিল, তখন আমাদের মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় বসে তার প্রতিবাদ করেছিলেন। একজন সরকারি প্রধান হয়ে তিনি কি করে একজন কমিশনারকে সিবিআই যখন ডেকে পাঠালো, তখন তার প্রতিবাদে রাস্তায় বসলেন, সেটাই মানুষের কাছে হজম হয়নি তখন। কারণ একজন চোর এবং যারা দুর্নীতিকে ঢাকা দিয়ে রাখার চেষ্টা করে, দুর্নীতিকে চাপা দিয়ে রাখার চেষ্টা করে, তাদের সাথে সবসময় আমাদের মুখ্যমন্ত্রী তিনি পুরো আঠার মতো সেটে থাকেন। দরকার হলে তার জন্য প্রাণটাও দিতে পারেন। এবং এরপরে যত দুর্নীতিগ্রস্ত অফিসার আছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তিনি আবার 26 দিনও অনশনে যেতে পারেন। এই মুখ্যমন্ত্রীর মহিমা বোঝা খুবই জটিল এবং ইনি একজন জটিল মনেরও মানুষ। তো আজকে এই জটিল মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা হবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। যে সবচেয়ে বড় চোর সেই ডাকাত কিনা রেকমেন্ড করে। বেশি কথা বলবেন না, আমি জানি কার কি ক্ষমতা, আমাকে ঘাটাবেন না। সত্যি কথাই, চোরের মাকে যদি তুমি ঘাঁটাতে যাও তাহলে সে তোমার অনেক কিছু ভুল বার করে ছাড়বে। চোরের যে মা তার সবসময় গোলাপ বেশি হয়। মুখ্যমন্ত্রীর কথায় যেরকম চোর কি মাই জোরসে বলে, সেটাই হচ্ছেন মুখ্যমন্ত্রী। কারণ প্রতিটা সভায় গিয়ে গিয়ে তিনি তার দুর্নীতিগ্রস্ত অফিসারদের সাপোর্ট করে যান এবং তার যত দুর্নীতি আছে সেগুলোকে ঢাকা দেওয়ার জন্য তিনি পুরো মাটির তলা পর্যন্ত যেতে পারেন এবং তিনি অনেক কিছুই করতে পারেন। তাকে বেশি ঘাঁটালে তিনি অনেক কিছু, মানে যেরকম 26 দিন অনশন, রাস্তায় ভাষা আন্দোলনের নামে নাটক হচ্ছে, সেই রকমভাবে আমাদের মুখ্যমন্ত্রী তিনি অশিক্ষিতর মতো অনেক ডায়লগ দিয়ে যান, যেগুলো মানুষ শুনে চুপ করে থাকে। আমি বিশ্বাস করি না। আমাকে খাটালে আমি ইতিহাস বের করে দেবো। ভদ্রভাবে কাজ করুন, নিজের দায়িত্ব পালন করুন। লোককে জ্ঞান দেওয়ার আগে নিজের জায়গাটা ঠিক করো। ভদ্রভাবে তুমি কাজ করো। তুমি তো অভদ্রভাবে সারা জীবন কাজ করে গেলে এবং এখনও পর্যন্ত যাচ্ছ। 1997 সালের পর থেকে তুমি প্রতিনিয়ত আন্দোলন করেছো ভোটার লিস্ট সংশোধনের। তো ভোটার লিস্ট যে সংশোধন হবে সেটা নিয়ে তুমি রাজপথে মিছিল করলে, মহাকরণ অভিযান করলে এবং ইলেকশন কমিশনকে, তখনকার দিনে তোমারই সরকার ছিল, কংগ্রেসের সরকার, তার বিরুদ্ধে তুমি কথা বললে। এখন যখন বিজেপি সেই কাজটা করতে চাইছে, মৃত ভোটার বাদ দিতে চাইছে এবং যত উদ্বাস্তু ভোটার আছে সেগুলোকে হাঁটাতে চাইছে, তখন প্রথমেই তুমি বিরোধিতা করছো এবং তুমি যেখানে যাচ্ছ সেখানটাই এর বিরোধিতা করছো। ঘাটালে গেলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জায়গায় তুমি সেখান থেকে ভাষা আন্দোলন, তার অফিসারদেরকে টার্গেট করা হচ্ছে, সেগুলো সব জায়গায় তুমি বলছো। কোনটা তোমার প্রশাসনিক সভা আর কোনটা তোমার রাজনৈতিক সভা, সেটা মানুষের বোধগম্য হচ্ছে না, আর আমরা তো বুঝতেই পারছি না। বলেন কি? যার বাড়ি থেকে অনেক অনেক কোটি কোটি টাকা নিচে ফেলে দিয়েছিল সিবিআই কে দেখে। একদম দিদি, একদম সত্যি কথা বলেছো যে বাড়ির উপর থেকে কোটি কোটি টাকা ফেলে দিয়েছিল সিবিআই ইডির হাত থেকে বাঁচার জন্য। কিন্তু নিয়োগ দুর্নীতি যখন তদন্ত করতে গেছিল সিবিআই অফিসাররা, তখন তোমার নেতামন্ত্রীদের যে কাজকর্ম বা রেশন দুর্নীতি নিয়ে যে সিবিআই তদন্ত করতে গেছিল, সেখানটায় তোমাদের নেতানেত্রীদের কাজকর্ম, সেগুলো দেখে সাধারণ মানুষ বুঝেছে। কেউ মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলে দিচ্ছে, কেউ গায়েব হয়ে যাচ্ছে, কাউকে ধরছে, ধরার পরে সে অভিষেক ব্যানার্জির নাম বলছে, কোন অভিষেক ব্যানার্জি সেটা বলছে না। এরকম বহুত রকমের কাণ্ড কারখানা তোমাদের দলের ছেলেপুলেরা করে আসছে। সেটা নিয়ে তুমি বলো, তোমাকেই ঘাঁটাচ্ছে তোমারই ছেলেপুলেরা। আর তোমার বাঁশ দেওয়ার পেছনে সব থেকে বড় হাত আছে ভাইপোর। खाली पोदबार ताल। Enough is enough. Fair enough. মানছি না, মানবো না। মানবো না, ভাষার সন্ত্রাস মানছি না, মানছি না, মানবো না, ভাষা সন্ত্রাস মানছি না। মানছি না, মানবো না, ভোটে নাম কাটা চলবে না, চলছে না, চলবে না, যেদিন ভোটের নাম কাটা চলবে না, চলছে না, চলবে না, মা বোনদের উপর অত্যাচার চলবে না, চলছে না, চলবে না, ভাই বোনদের উপর অত্যাচার চলছে না। চলছে না, চলবে না, ইয়াং জেনারেশনকে টার্গেট করা হলো কেন? বিজেপি জবাব দাও। চাই জবাব দাও, ইয়াং জেনারেশনকে টার্গেট করা হলো কেন? বিজেপি জবাব দাও। চাই জবাব দাও। আমি তো একটা জিনিস বুঝতে পারি না, যে ভাষার উপরে যে সন্ত্রাস হচ্ছে সেটা কে করছে, সেটা আমার বোধগম্য হচ্ছে না। প্লাস হচ্ছে এ বলছে জেনুইন ভোটারদের নাম কাটা চলবে না। কখন বলেছে বা কোন সময় বলেছে যে জেনুইন ভোটার তাদের নাম কেটে দেবে? মা বোনেদের উপরে অত্যাচার কে করছে? গত 11 বছর ধরে আমাদের দিদিমণি, প্রথম 4 বছর ঠিক ছিল, তারপরে গত 11 বছর ধরে আমাদের মুখ্যমন্ত্রী পুরো সন্ত্রাস চালিয়েছে মা বোনেদের উপরে। তোমাদের তৃণমূলের নেতারা, আধা নেতা তো জেলে যাচ্ছে সেই মা বোনেদের উপর অত্যাচারের জন্য। আজকে তুমি বলছো মা বোনেদের উপরে অত্যাচার মানছো না। ছাত্র যুবদের সাথে কে খারাপ করেছে?
কে আজকে শিক্ষাটাকে পুরো নগণ্য রূপে দেখেছে? কেন আমাদের পশ্চিমবঙ্গের যত বাড়ির ছেলেপুলেরা আছে, যারা ইয়ং ছেলেপুলে, তারা এইচএস দেওয়ার পরে আর পড়তে চাইছে না? কেন 8,000 সরকারি স্কুল বন্ধ হলো? ভাষা আন্দোলন করছো আজকে কেন? যারা বেঙ্গলি মিডিয়ামের টিচার, তারা 26,000 জন কেন রাস্তায় বসে আছে? সেটাও কি বিজেপি করেছে, না সেটা সিপিএম করেছে? চুরি তো করেছো তুমি। তারপর দোষ দিচ্ছ সিপিএমের উপরে। তুমি বলছো আমি চাকরি দিয়েছি। তুমি ভুল করে চাকরি দেবে বা তুমি চুরি করে এনে তোমার ঘরের লোককে খাওয়াতে দেবে, পুলিশ যদি তোমায় অ্যারেস্ট করে, সেটা তুমি বলবে যে আমি তোমার ঘরের লোককে খাওয়ানোর জন্য চুরি করেছি। এটাই কি তোমার নীতি? তাহলে এই নীতিতেই তুমি চলো। এ কি মগের মুলুক নাকি? ঘরে জন্ম তো বার্থ সার্টিফিকেট দেবে কোত্থেকে? সবাই বাংলাদেশি আর রোহিঙ্গা। আর রোহিঙ্গা খায় না মাথায় দে, রোহিঙ্গা ভাষা আলাদা। এই মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে রোহিঙ্গা নিয়ে বলেছিলেন যে রোহিঙ্গাতেই আমাদের পশ্চিমবঙ্গ ভরে গেছে। এই মুখ্যমন্ত্রী এখন বলছেন রোহিঙ্গা খায় না মাথায় দেয়। ওটা খায় না মাথায় দেয়, সেটা সিপিএমের আমলে তুমি যখন প্রতিবাদ করেছিলে তখন তোমার মনে পড়েনি? ভাই, রোহিঙ্গা নিয়ে যে সিপিএম এতদিন ধরে জিতেছিল, সেই রোহিঙ্গা নিয়ে তুমি এখন জিততে চাইছো। এখন তোমার ভোট ব্যাংকে আঘাত আসছে বলে তুমি আজকে বলছো যে রোহিঙ্গা খায় না মাথায় দেয়। এটাই কি তোমার রাজনৈতিক উদ্দেশ্য? পশ্চিমবঙ্গের অর্থনীতিটাকে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে তুমি কি এই কথা বলছো? যদি তুমি সত্যি দেশপ্রেমিক হও, যদি তুমি সত্যি বাংলা প্রেমিক হও, তাহলে এই রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড, জব কার্ড, রেশন কার্ড সব কিছু দিয়ে তাদের বসতি গড়ে দিয়ে এখানে এখন তুমি বলছো খায় না মাথায় দেয়। রোহিঙ্গাদের ভাষা আলাদা। তারপরে এখন যে বাংলাদেশিরা ধরা পড়ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, দিল্লিতে যে এত বাংলাদেশি ধরা পড়লো, যাদেরকে বাংলাদেশে পাঠানো হলো, যারা স্যারেন্ডার করেছিল, তারা কি বাংলা ভাষা জানে না? না তারা কি বাংলা ভাষায় কথা বলে না? তারা খায় না মাথায় দেয়। আমাদের মুখ্যমন্ত্রী তিনি কখন কি বলছেন, তিনি পুরোটাই উন্মাদ হয়ে গেছেন, বদ্ধ উন্মাদ। তিনি জানেন যে তার ভোট ব্যাংকের উপরে একটা বড় প্রভাব পড়বে এই এসআইআর হলে। পশ্চিমবঙ্গের মানুষ তাকে আর চিনবে না বা তাকে আর চাইবে না। সেই জন্যই তিনি আজকে সব কিছু ছেড়ে দিয়ে আজকে তিনি বলছেন যে রোহিঙ্গা বলে কিছু নেই পশ্চিমবঙ্গে। বদমাশের গাছ, শয়তানের শয়তানি, দানবিক, অমানবিক। রোহিঙ্গার ভাষা আলাদা, বাংলা ভাষা আলাদা। এই মুখ্যমন্ত্রী তিনি বলছেন এটা নাকি শয়তানের গাছ। শয়তানের গাছ হচ্ছে সব থেকে তুমি বলছো রোহিঙ্গার ভাষা আলাদা, বাংলা ভাষা আলাদা। তাহলে বাংলাদেশের লোকেরা কি ভাষায় বলে? তাহলে তুমি যে বলছো পশ্চিমবঙ্গের ভাষা তাহলে আলাদা, বাংলাদেশিদের ভাষা আলাদা, তাহলে তো দিল্লি পুলিশ ঠিক কথাই বলেছে যে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বাংলাটাকে। তো সেটা নিয়ে এত প্রতিবাদ করার কি আছে? জেলায় জেলায় কর্মসূচি করছো, ভারত সরকারের বিরুদ্ধে তুমি কথা বলছো এবং পশ্চিমবঙ্গের মানুষের টাকায় তুমি ঘুরে বেড়াচ্ছ, হাজার হাজার সভা করছো। এই যে টাকাগুলো, খরচাগুলো এরা কে দিচ্ছে? সেই তো সরকারি টাকা থেকে নিয়ে তুমি করছো। এটাতে তোমার লজ্জা করে না? লজ্জা ঘৃণা কিছুই নেই কি তোমার মধ্যে? এতটুকু মনুষ্যত্ব বোধ থেকে থাকলে আজকে পশ্চিমবঙ্গের মানুষের জন্য ভাবতে নাকি বাংলাদেশের মানুষের জন্য? আচ্ছা চিজ মারি তুমি। বলে কিনা বাংলা বলে কোনো ভাষাই নেই। আমি বলি হ্যাঁ, তোমার শয়তানি ভাষা আছে, বাংলা ভাষা তো থাকবে না। ভুলে গেছে সব, বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই। আর বলে না পাশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা। আর নেতার চেয়ে আমলা বড়, এই শাড়ির থেকে নেতার চেয়ে আমলা বড়, শাড়ির চেয়ে গামছা। সত্যি যে শাড়ির চেয়ে যে গামছা বড় আর নেতার চেয়ে যে চামচা, সেটা সব থেকে বড় প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তোমার দলের নেতারা। তোমার দলের লাভলি খাতুন একজন মহিলা ছিল, যিনি বাংলাদেশি হয়েও তোমার দলের টিকিটে নির্বাচিত হয়ে তিনি পঞ্চায়েত প্রধান হয়েছিলেন। তিনি এমন একজন মানুষ ছিলেন যাকে দিদিমণি খুব ভালোবাসতেন। পরে সব কিছু জানাজানি হতে দিদিমণি তাকে দল ত্যাগ করতে বাধ্য করেছেন। তো এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকে যে এই সব কথাগুলো সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে, সাধারণ মানুষ কি জানে না, সাধারণ মানুষ কি শোনেনি পশ্চিমবঙ্গের কি অবস্থা? তুমি যে বলছো নেতার চেয়ে চামচা বড়, হ্যাঁ সত্যি চামচা বড়। তার কারণ হচ্ছে যত বাংলাদেশিরা ঢুকছে কাঁটা তার কেটে, তাহলে পশ্চিমবঙ্গের তোমার যে চামচারা আছে তারা কি করে তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড দিয়ে দিচ্ছে। কিছু জন তো আবার তৃণমূল নেতারা তাদের ঘর বাড়ি পর্যন্ত ভাড়ায় দিয়ে দিচ্ছে, কারণ টাকা আসবে না। এই তৃণমূলের নেতারা এবং মুখ্যমন্ত্রী এরা দুজন টাকা ছাড়া কিছুই চেনে না। টাকা যেখানে এরা সেখানে। কারণ পশ্চিমবঙ্গে যত দুর্নীতিগ্রস্ত অফিসার আছে প্রত্যেকটা টাকার ভাগ মুখ্যমন্ত্রীকে দেয়। আর এরা যদি না দিত তাহলে মুখ্যমন্ত্রী কি করে এত এত টাকা খরচা করে প্রতিটা জেলায় জেলায় সভা করছে? কি করে সেটা আমাদেরকে বলো। এর সঙ্গে তুই ঠিক কথা বলেছিস। কয়েকটা ঝুঁকেছে অপদার্থ, রোজ ভাবছে ক্ষমতায় আছি, মিডিয়াকে কন্ট্রোল করে, যদি মিডিয়াকে দিয়ে উল্টো পাল্টা বলে মানুষে ভেদাভেদ করবো, আর সবার নাম বাদ দেবো, যারকে ইচ্ছা রাখবো, যাকে ইচ্ছা রাখবো না। এরা ভুলে গেছে আগামী দিন দেশটাই যদি না থাকে তোরা কেউ থাকবি না। ভারতবর্ষে তো আর গণতন্ত্র বলে কিছুই নেই, বা ভারতবর্ষের নির্বাচন কমিশন তোমার কথা অনুযায়ী বিজেপির কথাই চলছে। পশ্চিমবঙ্গে গণতন্ত্র যে কী আছে সেটা পশ্চিমবঙ্গের মানুষই জানে। আর আমাদের বলার কোনো অধিকার নেই, পশ্চিমবঙ্গের সরকারের সমালোচনা করার কোনো অধিকার নেই। যারাই অধিকার ফলাতে যাচ্ছে এই সমালোচনা করার, তাদেরকেই মুখ্যমন্ত্রী জেলে ঢোকাচ্ছে, নাহলে তাদের বিরুদ্ধে মিথ্যা কেস দিচ্ছে। ওনার দলের নেতা তো বলছে যে ও বিজেপি করে ওকে গাঁজার কেস দিয়ে দে, ও সিপিএম করে ওকে মার্ডার কেস দিয়ে দে। তাহলে কি অবস্থা করেছে পশ্চিমবঙ্গের? সিপিএম জমানা তো পশ্চিমবঙ্গ অনেক ভালো ছিল,
এরা যতটা ভাবে দেখানোর চেষ্টা করছে অতটা কিছুই হয়নি। আজকে পশ্চিমবঙ্গের উন্নয়ন কেন থেমে আছে? পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে তুমি দিচ্ছ, মিড ডে মিলের টাকা নিয়ে তুমি দিচ্ছ, কন্যাশ্রী, এইসব তো টাকা ঘোরানো হচ্ছে। একটা দিকে দিতে গেলে আরেকটা দিকে বন্ধ হয়ে যাচ্ছে। এটাতেই উন্নয়ন বলে? এটাই মুখ্যমন্ত্রীর উন্নয়ন? इसकी माँ का भोला चेहरा। দেশটাই যদি না থাকে তোরা কোথায় থাকবি? বাংলার উপর অত্যাচার হলে জেনে রাখবেন, মানুষের নাম, জেনুইন ভোটারের নাম বাদ গেলে আমি কিন্তু সারা বিশ্ব ঘুরে বেড়াবো এবং তোমাদের মুখোশ সারা পৃথিবীর মানুষের কাছে টেনে ঘুরবো। মুখস্থ খুলবে পরে। তুমি নাকি বেতন নাও না, তোমার অ্যাকাউন্টে নাকি 15 লক্ষ টাকা আছে নগদ, আর তোমার নামে কোনো সম্পত্তি নেই। তবে একটা কথা বলি, তুমি যে সারা পৃথিবী ঘুরে বেড়ানোর কথা বলছো, সেটা কিভাবে ঘুরবে? সেই পশ্চিমবঙ্গের মানুষের টাকায়, সেই পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকায় সারা পৃথিবী নাকি ঘুরে ঘুরে বলবে? তাহলে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি তো বেতন যখন নেন না, তিনি সরকারের টাকায় কী করে আয়েস করতে পারেন? কী করে সরকারের টাকায় এত কোটি কোটি টাকা ফোটাতে পারেন? বা এই যে কোনো জায়গায় কোনো একজন কেউ মারা গেলে কী করে তাকে এত এত কোটি কোটি টাকা দান করে দিচ্ছেন? কি করলি তুই? আমি কখনো দেশের ব্যাপারে আমি বিশ্বকে জানাই না। তিনি নাকি দেশের ব্যাপারে ওটা বিশ্বকে কখনো জানান না, কিন্তু তিনি নরেন্দ্র মোদীকে পার্সোনাল অ্যাটাক করতে পারেন। এই নরেন্দ্র মোদী তার স্ত্রীকে নিয়ে তিনি পার্সোনাল অ্যাটাক করেছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে নিয়ে তার বডি শেমিং করেছেন, তার শরীরটা এরকম, তাকে হোদল কুতকুত বলেছেন, অনেক রকমের অনেক কিছু বলেছেন তিনি। এবং দেশের প্রধানমন্ত্রীকে তো তিনি প্রতিনিয়ত অপমান করতে থাকেন। মোদী নাকি চোর। হ্যাঁ, মোদী চোর বলে তো আজ পর্যন্ত তোকে বাঁচিয়ে রেখেছে। এই অটল বিহারী বাজপেয়ী না থাকলে এই মুখ্যমন্ত্রী থাকতো না। এই যখন বলে না বিজেপি পার্টি চোর, তো এই বিজেপি পার্টির সাথেই তিনি আগে ছিলেন। আজকে তিনি বিজেপি পার্টির নামে এত কথা বলছেন। অটল বিহারী বাজপেয়ী যদি না থাকতেন, মমতা ব্যানার্জির নামটাও কেউ জানতে পেত না, আজকে তৃণমূল দলটাও তৈরি হতো না। এগুলোতে তিনি কখনো কোনো দিন বলেন না জনসাধারণের সামনে, বা কৃতজ্ঞতা প্রকাশ করেন না। তার দলটা কীভাবে তৈরি হয়েছিল, তাকে কে বাঁচিয়েছিল, কে তাকে রেলমন্ত্রী করেছিল, এগুলো তিনি বলেন না। আর বিজেপিকে বাংলায় এনেছে কে? আজকে বিজেপির নামে এত খারাপ খারাপ কথা বলছো। বিজেপির সাথে জোট করেছিল কে? যখন তোমার স্বার্থ ছিল তখন তুমি বিজেপির সাথে ছিলে, স্বার্থ শেষ হয়ে গেছে, লাথি মেরে দিয়েছো। আজকে যেরকম পার্থ চ্যাটার্জিকে, যতদিন পর্যন্ত পার্থ চ্যাটার্জি টাকাগুলো তুলে চাকরি চুরি তোমায় দিচ্ছিল, তুমি ভোটে খাটাচ্ছিলে, ততদিন পর্যন্ত তুমি তাকে মহাসচিব বানিয়ে রেখেছিলে। আজকে সে ধরা পড়েছে, তাকে লাথি মেরে দিয়েছো। অনুব্রত মণ্ডল, তাকেও তুমি লাথি মেরেছো, তার টাকা শেষ তো। এরকম পশ্চিমবঙ্গে বহু বহু নেতা আছে যাদেরকে তুমি লাথি মেরে বার করে দিয়েছো তোমার যখন প্রয়োজন শেষ হয়ে গেছে। তো তুমি তো সবথেকে বড় চিটিংবাজ, তুমি তো সবথেকে বড় ধাপ্পাবাজ। এর থেকে বড় ধাপ্পাবাজ কেউ আছে কি? চুপচাপ থাকি, কিন্তু এবার কিন্তু আমি মুখে লুকোপ্লাস্টার লাগিয়ে থাকবো না। আমাদের মাটির ওপর অত্যাচার হলে, ভাষার ওপর অত্যাচার হলে আমি বিশ্ব বাংলা সারা বিশ্বকে জানাবো এই সরকার কিভাবে মানুষের উপর অত্যাচার করছে, অগণতান্ত্রিক কায়দায় মানুষকে তার সব ক্ষমতা কেড়ে নিচ্ছে। কোন মানুষের ক্ষমতা কেড়ে নিচ্ছে সেটা আমরা দেখিনি আর জানতেও পাইনি। আর কোন মানুষটা সে যদি এত কিছু সে যদি সহে থাকে, তাহলে সে দেশের আইন কানুনের পথে যাচ্ছে না কেন? গণতন্ত্র বলে কি কিছুই নেই? আজকে তাহলে তুমি কি করে স্টেজে দাঁড়িয়ে কথা বলছো? আজকে তুমি অন্য দলের নামে কুৎসা করছো, অন্য দলকে ছোট করছো। সিপিএম নাকি মহাশূন্যে ভেসে আছে, সিপিএম আবার উত্থান হচ্ছে, যখন তুমি শুনলে তখন তুমি বললে যে তাদেরকে নাকি বিজেপি সাহায্য করছে। তাহলে তুমি কখন কি বলছো তুমি নিজেই জানো না। তাতে আমার বাল ছেঁড়া গেল। মনে রাখবে, আমেরিকা থেকে কোমরে শেকল বেঁধে গুজরাটের লোককে ট্রাম্প নিয়ে আসে। লজ্জা করে না? লজ্জা করে না? তাহলে তোমার তো আমেরিকাকে দেখে শিক্ষা নেওয়া উচিত। যদি আমেরিকা গুজরাটের লোককে পায়ে এবং কোমরে দড়ি বেঁধে ও ফেরত পাঠাতে পারে, তাদের দেশে অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে যদি ফেরত পাঠাতে পারে, তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কোথায় প্রবলেম হচ্ছে যে পশ্চিমবঙ্গে যারা রোহিঙ্গা আছে তাদেরকে তাদের দেশে পাঠানোর কথা বললে? এই এতটা ধাপ্পাবাজ আর চিটিংবাজ, এদের চিটিংবাজি জনগণের সামনে এরা নিজেরাই খুলে ফেলছে। নিজের লুঙ্গি নিজে খোলার জন্য এই তৃণমূল কংগ্রেস পুরো। আর বলো বাংলার লোকেরা কেন বাইরে কাজ করতে যাবে? তো তোমার দেশে বাংলার লোকেরা কি ইন্ডিয়ান সিটিজেন নয়? বাংলা কি ভারতের বাইরে? না, বাংলার লোকেরা ইন্ডিয়ান সিটিজেন নয়। তার কারণ হচ্ছে ভারতবর্ষের আইন কোনো একটা তৈরি হলে বা কোনো একটা বিল এলে সেখানটায় ভারতবর্ষ তার রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ সেই আইনটাকে স্বীকৃতি দেয় না। বাংলা কি ভারতের বাইরে? একদম, বাংলা কিন্তু ভারতেরই বাইরে, বাংলা ভারতের ভেতরে নয়। কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ সব কিছুতেই বাংলাকে ভারতের বাইরে রাখার চেষ্টা করে, কেন বাংলা একটা আলাদা দেশ। বাংলাদেশের সাথে মেশানোর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটা করতে বাধ্য হয়েছেন। পশ্চিমবঙ্গটাকে পূর্ব বাংলাদেশ বানানোর জন্য আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু পুরোটাই সজাগ হয়ে আছেন, কারণ তিনি রোহিঙ্গাদের বাঁচানোর জন্য সবসময় লড়ে যাচ্ছেন নিজের জীবনের পরোয়া না করে। তো বন্ধুরা, তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।